নমস্কার। রাজ্যের শিক্ষক কর্মচারী অনিয়মিত নিয়মিত প্রত্যেক স্তরের শিক্ষক কর্মচারীদের কাছে অবশ্যই এই সময়ের মধ্যে অত্যন্ত চর্চিত বিষয়ের নাম ডিএ এবং অবশ্যই অষ্টম বেতন কমিশন। একেবারে মহাকরণ থেকে শুরু করে পঞ্চায়েত অফিস পর্যন্ত বলতে পারেন, গোর্খাবস্তির প্রধান কার্যালয় থেকে একেবারে পুর সংস্থা, পুর নিগম, পুর পরিষদ, নগর পঞ্চায়েতের ওয়ার্ড অফিস পর্যন্ত একটি হিসাব আসছে। অধিবেশনে কি ডিএ দেওয়ার ঘোষণা হবে? যারা এই রাজ্যের শিক্ষক কর্মচারী যারা আছেন, সমস্ত মতের শিক্ষক কর্মচারী যারা আছেন, একেবারে বিজেপি ঘনিষ্ঠ রাজ্য সরকারের অন্যতম কারিগর হিসেবে যারা মনে করেন নিজেদেরকে সামনের সারিতে রাখতে চান, সরকারের শাসকের ঘনিষ্ঠ বলে দাবি করেন এবং অবশ্যই তথাকথিত রাষ্ট্রবাদী শিক্ষক কর্মচারী সংগঠন নেতৃত্ব যারা আছেন তারা হিসাব নিকাশ করছেন কত পেতে পারে দিয়ে, কতই বা দিতে পারে সরকার। এখন পর্যন্ত আপনারা যারা শিক্ষক কর্মচারীদের আছেন, আপনাদের প্রাপ্য দিয়ে অনেকটাই রয়েছে। আপনারা পাচ্ছেন 33%। গোটা দেশের নিরিখে অন্যান্য রাজ্যগুলো আপনারা যারা সরকারি কর্মচারী আছেন, অবসরপ্রাপ্ত যারা আছেন, আপনাদের তুলনায় সেই রাজ্যগুলোতে বিজেপি শাসন চললেও সেই রাজ্যের শিক্ষক কর্মচারীরা আপনাদের থেকে অনেকটাই বেশি পাচ্ছে। এবং বলতে পারেন আপনাদের মতন করে যে রাজ্যগুলোতে শিক্ষক কর্মচারীরা তাদের বকেয়া পাওনা করির কথা বলছেন, সেখানে 55% দিয়ে দেওয়া হচ্ছে। প্রত্যেকবার বা প্রত্যেক বছর যখন কেন্দ্রীয় সরকারের শিক্ষক কর্মচারীদের জন্য প্রদত্ত দিয়ে ঘোষণা করা হয়, যে শতাংশে ঘোষণা করা হয়, সেই সঙ্গে দেশের কোনো কোনো রাজ্য সরকার সঙ্গে সঙ্গে কেন্দ্রীয় হারে দিয়ে ঘোষণা করে রাজ্য এবং কেন্দ্রের দিয়ে ব্যবধানকে শূন্যে নামিয়ে এনেছেন, কিংবা কেন্দ্রে যত শতাংশ দেওয়া হয় রাজ্য সেই শতাংশ দেওয়া হয়। সেদিক থেকে রাজ্যের শিক্ষক কর্মচারীদের কাছে এই বিষয়টা বোধ হয় একবারই সেখানে সম্ভব হয়েছিল সঠিকভাবে করে নেওয়ার, সেটা বাম আমলে। যদি কেন হয়েছিল সে নিয়ে অনেকে বলবেন, সেই সময় ফেডারেশন যখন, সেই সময়ের ফেডারেশন যখন, বা বলতে পারেন কংগ্রেস ভবনের ফেডারেশন যখন আদালতের দ্বারস্থ হয়েছিল, তখন তৎকালীন বামফ্রন্ট সরকারের মুখ্যমন্ত্রী মানিক সরকার এই রাজ্যের শিক্ষক কর্মচারীদের, তৎকালীন অর্থমন্ত্রী খুব সম্ভবত বাদল চৌধুরী ছিলেন, সেই সময় এই রাজ্যের শিক্ষক কর্মচারীদের জন্য ডিএ ব্যবধান সেখানে শূন্যে নামিয়ে এনেছেন এবং সেই সময় সরকারের তরফে ডিএ ঘোষণার সঙ্গে সঙ্গে এই রাজ্যের শিক্ষক কর্মচারীরা যে ডিএ পেয়েছেন কেন্দ্রীয় হারে তা সমান ছিল। যদিও বামফ্রন্ট সরকারের সময় সেই সময় এই রাজ্যের বুকে শিক্ষক কর্মচারীদের দেওয়া তথ্য অনুসারে পে রিভিউ কমিটির কারণে, সম্ভবত একটা অংশের কর্মচারীদের বক্তব্য, পে রিভিউ কমিটির কারণে এই রাজ্যের শিক্ষক কর্মচারীদের জন্য উপযুক্ত যে টাকা দেওয়া দরকার বা সঠিক যে টাকা দেওয়া দরকার সেটা দেওয়া হয়নি। আর তার জন্য বামফ্রন্ট সরকারের সময়ে কেন্দ্রীয় সরকারের কর্মচারীদের ন্যায় বারবার সমস্ত সুযোগ সুবিধা দেওয়ার দাবি জোরালো হলেও সেই সময় বামফ্রন্ট সরকার দেয়নি। এই অভিযোগ ছিল বরাবরই এবং প্রত্যেক বছর দুবার করে সেখানে দিয়ে দেওয়া হতো। অনেকে বলছিলেন যে বছরে দুবার দিয়ে দেওয়ার কথা বামফ্রন্ট সরকারের আমলে এ রাজ্যের সর্বশেষ ছিল, পরবর্তী সময়ে সরকারের সময় দেওয়া হয়নি। আবার বিজেপি পরিচালিত সরকারের সময় করোনা পরিস্থিতিতে যখন সরকার প্রত্যেক রাজ্যের সরকারগুলো একটু অন্যরকমভাবে পরিচালনা করছিল, তখন কেরলের সঙ্গে ত্রিপুরার তুলনা করে এই রাজ্যের যারা বিজেপিপন্থী, সরকারপন্থী, তথাকথিত রাষ্ট্রবাদী শিক্ষক কর্মচারী সংগঠনের নেতৃত্ব ছিলেন, তারাও সেই বিষয়গুলো জোরালো করার চেষ্টা করেছেন। মনে হয় যেন এই রাজ্যের শিক্ষক কর্মচারীদের সমস্ত পাওনা করি মিটিয়ে দেওয়া হয়েছে বিজেপি সরকারের পক্ষে তথাকথিত রাষ্ট্রবাদী সংগঠনের শিক্ষক কর্মচারী নেতৃত্ব মাঠ গরম করেছিল। আবার বিজেপির আমলে এই অংশ যেমন সক্রিয় রয়েছেন, ঠিক বামফ্রন্ট সরকারের আমলেও যারা সমন্বয়পন্থী বা সমন্বয় ভবন থেকে যারা নিয়ন্ত্রণের ভূমিকা ছিলেন শিক্ষক কর্মচারীদের, টিএসিসি বা টিজিপিএ, এসডি রোডের কথা বলছি, বা টিজিএ এর কথা বলা হচ্ছিল, ঠিক তারও সেই সময় বামফ্রন্ট সরকারের বিরুদ্ধে কথা বলেনি, সরকারের বিপক্ষে কথা বলেনি। এই রাজ্যের বুকে শিক্ষক কর্মচারী সংগঠন মানে দুই ধারার, এক সরকারের পক্ষে থাকবে, সরকারের গুণগান গাইবে, অফ ক্যামেরায় পাওনা করে নিয়ে হইচই করবে ইত্যাদি ইত্যাদি। ঠিক তার পাশাপাশি আবার সরকারের বিপক্ষে কেউ থাকবে, বিপক্ষে যেহেতু শিক্ষক কর্মচারী সরকারের একটি অংশ,
তারা তো সরকারের কাজকর্ম বাদ দিয়ে বিরোধিতা করছে না, তারা তাদের দাবি পাওনা করি হিসাব নিকাশ ইত্যাদি তুলে ধরছে। কেউ কেউ মনে করছেন তারা সরকার বিরোধী কর্মচারী শিক্ষক সংগঠন নেতৃত্ব বলতে পারে। আমরা মনে করি যে রাজ্যের যারা শিক্ষক কর্মচারীরা আছেন তারা দারুণ ভূমিকা পালন করছেন নিজেদের অবস্থানে থেকে। আবার একটা অংশ আছেন দারুণভাবে দুর্নীতিতে যুক্ত ফাঁসিবাজ কর্মচারীও আছেন, এগুলো থাকবে। তো এগুলো প্রশাসনের একটি দিক বলতে পারেন, কারণ যারা যারা প্রশাসনে আছেন তারা হিসাব নিকাশ করে দেখেন। আমরা আজ একেবারে আপনাদের প্রত্যেকটি নিয়ে আলোচনা করতে গিয়ে সরাসরি বলতে চাই, যেহেতু বিগত দুটি অধিবেশনে শিক্ষক কর্মচারীদের জন্য শিক্ষক কর্মচারীদের জন্য সেখানে ডিএ ঘোষণা করা হয়েছিল, ডিএ দেওয়ার ঘোষণা করা হয়েছিল, তখন এবার যখন অধিবেশন শুরু হচ্ছে ঠিক এই অধিবেশন শুরুর যে কথা বিভিন্ন মহল থেকে শোনা যাচ্ছিল, ঠিক তখন এ রাজ্যে শিক্ষক কর্মচারীদের জন্য কি কিছু ঘোষণা হবে, এই প্রশ্নটা উঠতে পারে। আবার কেউ কেউ বলতে পারেন যে এই সময়ের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হলো যে রাজ্যের শিক্ষক কর্মচারী যারা আছেন বা শিক্ষক কর্মচারীদের জন্য যারা কথা বলেন, ঠিক সেদিক থেকে রাজ্যের শিক্ষক কর্মচারীদের পাওনা করি যা আছে তাকে মিটিয়ে দেওয়া হবে। আমরা যারা সংবাদ মাধ্যমের প্রতিনিধি আছে, আমরা একেবারে শিক্ষক কর্মচারীদের পাওনা করির বিষয়গুলো হুবহু আপনাদের কাছে তুলে ধরতে পারি, সবসময় সেটা সম্ভব হয় না। কারণ আপনারা যারা শিক্ষক কর্মচারী যারা আছেন তারা সেক্ষেত্রে স্পষ্ট করে কিছু বলেন না। আর স্পষ্ট করে যখন বলা হয় তখন শিক্ষক কর্মচারীদের জন্য কিছু হিসাব নিকাশ নিয়ে আলোচনা হয়। আর যখন মাঠে ময়দানে থেকে আপনারা কথাগুলো বলেন তখন শিক্ষক কর্মচারীদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে জোরালো করার চেষ্টা হয় বক্তব্য। আমরা আপনাদের প্রত্যেকটি নিয়ে আজ শিক্ষক কর্মচারীদের পাওনা করে বিষয় নিয়ে আমরা আলোচনা করব বা চেষ্টা করছি আপনাদের প্রত্যেক নিয়ে, এবং আমি বিশ্বাসী আপনারা এই অনুষ্ঠান থেকে সরাসরি আপনাদের শিক্ষক কর্মচারীদের হিসাব নিকাশ নিয়ে কথা বলেন, ঠিক থেকে পারেন যে এখনো বোধ হয় রাজ্যের শিক্ষক কর্মচারী গঠন নেতৃত্ব শিক্ষকরা বিষয় সেভাবে আপনারা পাচ্ছেন না। আমি জানা সরকারের প্রতিনিধি যদি আমার কথাগুলো শুনেন বা শিক্ষক কর্মচারীদের মধ্যে বিরাট অংশ যদি আমার কথাগুলো শুনেন, তাহলে অবশ্যই আপনিও বিশ্বাস করেন বা আপনারও বিশ্বাস করেন বোধ হয় শিক্ষক কর্মচারীদের সেখানে চর্চা হয়। তো এছাড়া বিশ্বাস করি রাজ্যের শিক্ষক কর্মচারী যারা আছেন, নেতৃত্ব যারা আছেন বা শিক্ষক কর্মচারী যারা আমার কথাগুলো শুনেন, আপনারা এদিন থেকে রাজ্য সরকারের শিক্ষক কর্মচারী হিসাবে পরিচয় পেয়েছেন, সেদিন থেকে আপনাদের মধ্যে একটা বিরাট অংশ খুব সুন্দর করে আপনাদের পাওনা করে হিসাব নিকাশ করে, এবং যারা শিক্ষক কর্মচারী নেতৃত্ব যারা আছেন তারাও তাদের মতন করে বোঝানোর চেষ্টা করেন, এবং শিক্ষক কর্মচারীদের একটা বিরাট অংশ দেওয়া হলে কত শতাংশ বাড়বে তার ভালো হিসাব জানেন। ইনক্রিমেন্ট দেওয়া হলে মূল বেতনের সাথে কত বাড়বে সেটা আপনারা প্রত্যেকে হিসাব নিকাশ করে দেখেন। সেদিক থেকে এই রাজ্যের বুকে শিক্ষক কর্মচারীদের কাছে এখন পাওনা করির হিসাবে মাসান্তে কিংবা বছরান্তে বলা হয় যে বোধ হয় আপনারা সেভাবে পাচ্ছেন না, অনেক টাকা কম পাচ্ছেন। আমি এই অনুষ্ঠান থেকে একেবারে সরাসরি তথ্যভিত্তিক হয়তো বিভিন্ন বিষয়গুলো তুলে ধরা সম্ভব নয়, তবে সর্বশেষ একটি তথ্য প্রকাশ করেছেন রাজ্যের প্রাক্তন সাংসদ অজয় বিশ্বাস। তিনি রাজ্যের শিক্ষক কর্মচারীদের পাওনা করির হিসাব নিয়ে বলেছেন যে শিক্ষকরা যারা আছেন এই রাজ্য সরকারের অধীনস্থ যারা শিক্ষকরা আছেন তারা সর্বোচ্চ 1 কোটি থেকে 1.5 কোটি টাকা কম পাচ্ছেন। তিনি একটা হিসাব তুলে দিয়েছেন অস্নাতক, স্নাতক এবং স্নাতকোত্তর এই শিক্ষকদের ক্ষেত্রে। তার পাশাপাশি হয়তো আমরা TV24 এই বিষয়গুলো আপনাদের কাছে তুলে ধরেছি, সাংবাদিক সম্মেলনে বক্তব্য তুলে ধরেছি, অনেকে বিষয়গুলো জানেন। নমস্কার, কে বলছেন? কথা বলুন। নমস্কার, বলছিলেন আপনি টিভির সাউন্ড বন্ধ করে কথা বলুন, আমার কথা শুনতে হবে না, আপনার কথা বলুন। এবং শিক্ষক কর্মচারীদের মধ্যে যারা আছেন একেবারে হিসাব নিকাশ করে দেখেন, তারা তো বলবেন যে বামফ্রন্ট সরকারের সময় বছরে 2 বার দিয়ে দেওয়া হতো, জুলাই এবং জানুয়ারি মাসে। জুলাই এবং জানুয়ারি মাস এলেই রাজ্যে শিক্ষক কর্মচারীরা শুধু হিসাব করে দেখতেন কেন্দ্রীয় সরকারের সাথে রাজ্য সরকারের দিয়ে ফারাসের কতটা কমতে পারে, এখন যেখানে 22% আছে। নমস্কার, কে বলছেন? নমস্কার, বলছি কথা বলুন। সময় সরকারি কর্মচারীরা বছরে 2 বার দিয়ে যখন জানতে
এই বুঝে এই কর্পোরেশন কম পাইছে এই জন্য কি এই সমস্ত আমি বাজারে জিনিসের দাম মানে ক্যান্টিনের লোকরা দিয়ে এত পার্সেন্ট হয় সেইটা রাজ্যের মুখ্যমন্ত্রী যারা আছেন দিয়েটা মারা সেইখানে অনেক কিছু অনেক সমস্ত করার দরকার আপনি দিয়ে দিতে পারতেছেন না আপনি সেন্ট্রাল গভর্নমেন্টের টাকা দেন আপনি দিয়ে আনেন ব্যবস্থা করে ভালো থাকেন। এবং শিক্ষক কর্মচারী যারা আছেন আমার কথাগুলো শুনছেন তারা অনেকে এই সময়ের মধ্যে আরো একটি বিষয় রয়েছে, আমি আরো 3 দফায় এই বিষয় নিয়ে আলোচনা করেছি আপনাদের প্রত্যেককে, যে পুরনো পেনশন আর নতুন পেনশনের বিষয় বা নতুন যে পদ্ধতি চালু হয়েছে তা নিয়ে। তখনও রাজ্যের শিক্ষক কর্মচারী হিসাব করে দেখেছেন যে চাকুরি শেষে তারা কত পাচ্ছেন। নমস্কার, কে বলছেন? নমস্কার, আজকে যে আপনারা টিভির খবর দেখছেন এবং অ্যাকচুয়ালি রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরে প্রচুর অনিয়মিত কর্মচারী আছে, অনুমোদনহীন এবং অনুমোদন আছে। আমরা তো শুনেছিলাম যে স্বাস্থ্য কমিশনে যদি একটা ফান্ড তৈরি করেছে এবং তাদের নিয়মিত করা লাগে, আসলে এখনো যদি কোনো খবর টবর পাওয়া যায় না বিভিন্ন পত্রিকার মাধ্যমে, আপনার চ্যানেলের মাধ্যমে অনেকবারও আপনারা দেখেছি যে অনিয়মিত কর্মচারীর ব্যাপারে বিভিন্ন কিছু আলোচনা করেন। আসলে আপনারা অসংখ্য ধন্যবাদ জানাই। পাশাপাশি যে এরকম কোনো সংবিধানে কোনো আইন আসেনি যে বিভিন্ন দপ্তরে যারা অনিয়মিত থাকে তাদের বেতন 3 মাস 5 মাস 6 মাস ধরে বেতন দিব, সেটা তো অর্থ দপ্তরের অনুমোদন নাই। সিস্টেমটা আপনার চ্যানেলের মাধ্যমে জানাতে চাই রাজ্য সরকারের কাছে, প্রত্যেকটা দপ্তরের আধিকারিক কাছে আপনারা চ্যানেলের মাধ্যমে প্রশ্ন জিজ্ঞেস করবেন যাদের নিয়োগ করা হয়েছে আপনার বেতন কি প্রতি মাসে দিব না 3 মাস 6 মাস পর পর দিব। কোনো এজেন্সির মাধ্যমে নিয়োগ না, কোনো আউটসোর্সিং না, কোনো কিছু না, তাদের বিষয়কে টাকাটা দেওয়া হয়, কিন্তু বেতন দেওয়া 6 মাস পর পর। প্রচুর দপ্তর আছে, 1 নম্বর আছে সমাজ শিক্ষা দপ্তর। বিভিন্ন সময়ে বিভিন্নভাবে আধিকারিকদের সঙ্গে কথা বলে কোনো কাজের কাজ কিছু হয়নি। আজকে ভালোই লাগছে যে অনিয়মিত কর্মচারী এবং বিভিন্ন বিএ এবং বিআর যে সুরক্ষা স্বাস্থ্য কমিশন আপনার চ্যানেলের মাধ্যমে জানাতে চাই যে রাজ্য সরকারের কাছে এবং মানবিকভাবে আবেদন জানান খুব অল্প সময়ে যারা অর্থ দপ্তরের অনুমোদন নেই পার্ট টাইম ওয়ার্কার যারা কাজ করে এই বিষয়টা নিয়ে যাতে আলোচনা করে এবং তাদের যাতে নিয়মিতকরণ করে, কারণ তারা অল্প কিছু টাকা বেতন পায়। এই বেতন দিয়ে আসলে খুবই কষ্ট হয় যারা কাজ করে 14 বছর 15 বছর 16 বছর ধরে। নমস্কার। অবশ্যই এ রাজ্যে শিক্ষক কর্মচারীদের কাছে এখনো বিষয়গুলো খুব গুরুত্বপূর্ণ, যেহেতু বিধানসভার অধিবেশন আসছে, এখনো 2 তারিখ সেখানে চূড়ান্ত হয়নি, যদিও বিষয়গুলো খুব চর্চিত। কিন্তু এইবারে বিধানসভার অধিবেশনে কি বিএডিআর ঘোষণা হবে? একদিকে রাজ্যের শিক্ষক কর্মচারীরা বলছেন তাদের পাওনাকড়ির কথা, যে তারা ডিএ চান, তাদের ডিএ ঘোষণা করা হোক। কেন্দ্রীয় সরকারের সঙ্গে রাজ্য সরকারের ডিএ ফারাক 22% রয়েছে, তা কমিয়ে আনা হোক। কিছুদিন আগে একটি অনুষ্ঠানে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী বলেছিলেন যে তারা ডিএ ফারাক কমিয়ে আনতে চান বা সেই উদ্যোগ সেখানে নেওয়া হচ্ছে। সেটা নিঃসন্দেহে ভালো উদ্যোগ, রাজ্য শিক্ষক কর্মচারীদের কাছেও গুরুত্বপূর্ণ। আমরা সেদিক থেকে আপনাদের প্রত্যেকটি নিয়ে যখন আলোচনা করি, প্রতিদিন কথা বলার চেষ্টা করি, তাতে অবশ্যই শিক্ষক কর্মচারীরা হিসাব কষে দেখেন। যদি ডিএ ফারাক কমানো হয় তার মানে 22% থেকে কত দেওয়া হবে? যদি সর্বোচ্চ 7% দেওয়া হয় তাহলে 33% যোগ 7% 40% পেতে পারে। যদি 6% দেওয়া হয় তাহলে 39% পেতে পারেন। নমস্কার, কে বলছেন? হ্যাঁ, বলুন। আমরা এই সরকার আসার আগে বলছিল যে আমরা ক্ষমতায় আসতে করে সমস্ত কর্মচারী পানা নিতে দিব, সবকিছু বেতন কমিশন করা হবে, অনিয়মিত কর্মচারী থাকবে না, সমস্ত কর্মচারী নিয়মিত করা হবে, কোনো চাকরি দেওয়া হবে না, সমস্ত চাকরি রেগুলার মাধ্যমে পেমেন্টের জন্য দেওয়া হবে। কিন্তু এই যে ক্ষমতা তারা সুবিধা নাই না আগে ক্ষমতা দখল করলো, কিন্তু গভর্নমেন্ট কোনোভাবে বাস্তবায়িত রূপ করলো না। ওই অষ্টম বেতন কমিশন গেল, এখন অষ্টম বেতন কমিশন গঠন করানো লাগে, কর্মচারীরা এখন দিয়ে পানা হলো আরো 22%। অনিয়মিত কর্মচারী একজনকেও অনিয়মিত করার জন্য 7 বছর
প্রচুর কর্মচারী আগে সরকার কিন্তু একটা অনিয়মিত কর্মচারী 10 বছর গেলে পরে তারা নিয়মিত করছে। এই সরকার আসার পরে একজন সরকারি কর্মচারীও নিয়মিত করলো না। তাইলে এখন বর্তমান যেই শতাংশ দিয়ে কর্মচারী আপনাদের মাধ্যমে মাননীয় মুখ্যমন্ত্রী শতাংশ কর্মচারী দিয়ে দিয়া অষ্টম বেতন কমিশন গঠন করে, কারণ না হলে কর্মচারীরা বঞ্চিত হবে। অষ্টম বেতন কমিশন গঠন করে কর্মচারীরা নিয়মিত বেতন দেয়, আর অনিয়মিত কর্মচারীদের বিভিন্ন দপ্তরে তাদেরকে নিয়মিত করার ব্যবস্থা মজুরি আজকে দেখা গেল তারা 200 টাকায় পায় না। আরম্ভ করছে এই সরকার আসার পরে, এই যে লম্ব মুখ্যমন্ত্রী ছিল সেখান থেকে আরম্ভ করছে এই সরকার। আর কতদিন মানুষের সাথে এই ধরনের রাস্তা করবো? মানুষ আর কতদিন দিন ধরে মানুষের কাছে ভোলা যাবো। আপনাদের মাধ্যমে দিয়ে দেবো সেই কর্মচারীদের কাছে বঞ্চিত না করে এলাকার সঙ্গে যে কথা ছিল সেই কথাটা চালু করে তাদের প্রতিশ্রুতি যাতে তারা রক্ষা করবে এবং বেকার শ্রমিকের সমাধান করবো, একটু থেকে বলবো। নমস্কার, কে বলছেন? নমস্কার, কে বলছেন? রাজ্যের শিক্ষক কর্মচারীদের জন্য পাওনাকড়ির বিষয়ে এবার যে কথাটা খুব গুরুত্বপূর্ণ সামনে বলা হচ্ছে, সেটা হচ্ছে 2026 সালে ষোড়শত্ব কমিশন সেখানে লাগু হবে। এখন পর্যন্ত তথ্য কমিশন চলছে শেষ দিকে। নমস্কার, কে বলছেন? হ্যালো, কে বলছেন? হ্যালো, বলছিলাম আজকে যে আপনারা ব্যাপারে মানে আলোচনা চলছে, যেটা আপনারা চ্যানেলে দেখাচ্ছেন, এটা ত্রিপুরার একটা জ্বলন্ত মানে গুরুত্বপূর্ণ জিনিস। কিন্তু যেটা বিএডিআর ত্রিপুরার কর্মচারীরা কিন্তু দীর্ঘদিন ধরে সঠিক পাওনাটা পাননি। তারা যখন এই নির্বাচন 18 আগে নির্বাচনের যে প্রতিশ্রুতিগুলি তারা দিয়েছিল, তাদেরকে সপ্তম বেতন কমিশন দিয়ে দিবে, সেই সপ্তম বেতন কমিশন কিন্তু দিতে পারেনি। ওরা ডাবল ইঞ্জিনের জায়গা ট্রিপল ইঞ্জিনের সরকার হলো, ওদের দেওয়ার মানসিকতা কিন্তু সঠিকভাবে ছিল না, যার জন্য তারা কিন্তু সপ্তম বেতন কমিশন তারা দেয়নি। ঠিক আছে, সাধারণ একটু দিয়েছে। কিন্তু এই যে প্রতিশ্রুতি ছিল, প্রতিশ্রুতি মাননীয় প্রাক্তন মুখ্যমন্ত্রী যখন ছিলেন, উনি তো এটা পর্যন্ত দেননি। উনি সাধারণ কিছু দিয়েছেন, সপ্তম বেতন কমিশনের সত্যতা কথা বামপন গভর্নমেন্ট কিছু দিচ্ছে আর তারা কিছু দিচ্ছে, কিন্তু পুরা ভোট ছিল সপ্তম বেতন কমিশন ছিলেন, কিন্তু লাস্টে দিনটা পর্যন্ত দেয়নি। উনি সারা 4 বছর দিয়ে না দিয়ে শেষ পর্যন্ত লাস্ট মিডিয়ার মানে সাধারণ মুখ্যমন্ত্রী হলো, তখন উনি কিছু দেখে দিলেন। এদের যখন একটা কর্মচারী 4 বছর ধরে কিছু দিয়ে না দিয়ে একদম না দিয়ে লাস্টে কিছু দেওয়া হয়, সেটা কিছু দেওয়া হলে না কর্মচারীদের ক্ষতি করা হলে কর্মচারীদের ভীষণ ক্ষতি করে নিচ্ছে প্রাক্তন মুখ্যমন্ত্রী। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বর্তমানের মানিকটা মোদয়, উনি কিন্তু গভর্নমেন্ট চাকরি করেছেন, উনি কর্মচারী দুঃখের কথা বোঝা উচিত ছিল, কিন্তু উনিও যেটা পুরোপূর্ণভাবে দিতে পারেননি। উনি বলেছিলেন যে কেন্দ্র তারা রাজ্য তারা উনি কথা পাইছি বলে থাকেন, আমরা দেবে আমরা খালি ফিরে আসিনি, আমাদেরকে টাকা দিয়ে দেয়, আমাদের প্রচুর অর্থ কেন্দ্রীয় প্রধানমন্ত্রী দিয়ে দিচ্ছেন ডাবল ইঞ্জিন ট্রিপল ইঞ্জিনকে। দিলে কি কর্মচারী চাকরি কিন্তু মেলেনি, যেটা দিয়ে পাওয়া এখনো 22% কর্মচারীরা পাবে। সেই টাকা যদি অষ্টম বেতন কমিশনের আগে না দেওয়া হয়, তাহলে তাদের ত্রিপুরা রাজ্যে সেই তারা ভীষণ ক্ষতির মুখে পড়ছে সেই কর্মচারীরা। এটার জন্য দায়ী কিন্তু বিজেপি গভর্নমেন্ট, ত্রিপুরার বিজেপি গভর্নমেন্ট। ত্রিপুরা অন্যান্য ওখানে সারা ভারতবর্ষের মধ্যে সবচেয়ে বেশি কম দিয়ে পাচ্ছে ত্রিপুরার কর্মচারী, যেটা কিন্তু পত্রপত্রিকা বিরোধী বিজেপি রাজ্যে অনেকটা কিন্তু অনেক বেশি দিয়ে এটা আমরা জানি। কিন্তু আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে কথাগুলি বললেন, সেই কথা অনুসারে কিন্তু ওনার উচিত ছিল আরো আগে এই জিনিসগুলি দেওয়া। আমরা মাননীয় রাজ্যের শিক্ষক কর্মচারীদের কাছে যেখানে খুব গুরুত্বপূর্ণ আলোচনার বিষয় যে আগামী বছর সেখানে ষোড়শত্ব কমিশন লাগু হতে চলেছে,
পঞ্চদশ অর্থ কমিশন এই শেষ পর্যায়ে চলছে। ঠিক আপনারা প্রত্যেকে জানেন যে বিভিন্ন দপ্তরগুলোতে যে পঞ্চদশ অর্থ কমিশনে মঞ্জুরিকৃত বা যে বার্ষিকৃত অর্থ সে টাকা পুরোপুরি খরচ করতে বলা হচ্ছে। তাহলে পরবর্তী ধাপে সরকার সে টাকা পরবর্তী অর্থ কমিশনের টাকা মঞ্জুর করবে বিগত দিনে টাকা খরচ করা নিরিখে। নমস্কার, কে বলছেন? হ্যালো, বলছিলাম দেখুন 2018 সালে সরকারি রাজ্য সরকারি কর্মচারীদের নিয়ে যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল আর একটা কিন্তু সম্পূর্ণভাবে পূর্ণ হয়নি বা করেননি। কেন্দ্রীয় সরকারের কর্মচারীদের সঙ্গে বাম আমলেও খারাপ ছিল দিয়ে চূড়ান্ত বিষয়ে তখন এই বাম সরকার বলতো দিল্লি থেকে দিচ্ছে না, দিতে হবে কিন্তু 18 পরে তো কেন্দ্রে যেহেতু সরকার এখানে তো দিতে হয় না, সব কিছু আপনার হয়ে জায়গা তাহলে কেন হাত থাকবে? আমি বলবো দেখুন রাজ্য সরকারের বর্তমানে মুখ্যমন্ত্রী আছেন উনি কিন্তু চেষ্টা হয়তো সম্ভবত চেষ্টা করে থাকেন ছুটি করার জন্য। এখন তো মানে নামে রাজ্য সরকার রাজ্য সব তো দিল্লি থেকে চলবে। উনি আবার চেষ্টা করলে দিল্লি থেকে যদি কোনো মানে তবু সংকেত না পান কিছুই করতে পারবেন, 1 কোটি টাকা করতে পারবেন। সব কিন্তু মানে দিল্লি থেকে চলে মানে রাজ্য সরকার নামে মানে স্বাধীনতা কিছুই নেই। লেনদেন একটা যদি মনে করো 1 লক্ষ টাকার একটা কোনো প্রকল্প বাস্তবায়িত মানে করে বা উদ্বোধন করা হয় যেমন মোদী অমিত শাহ এরকম বলে, তো এগুলো তো হাসির সুরাত। আমরা রাজ্য সরকারকে ভোট দিই রাজ্যের উন্নয়নের জন্য। রাজ্যের একটি আর মুখ্য বিষয় আছে, রাজ্য কেন্দ্র মানে যুগ্ম বিষয় আছে, কেন্দ্রীয় সরকারের বিষয় আছে। যখন সব বিষয় খালি কেন্দ্রে তাহলে কেন সরকারের কর্মচারীরা বঞ্চিত হবে? টাকার তো অভাব নেই। এখন দেখা যাচ্ছে কর্মচারীদের দেওয়া হচ্ছে 250 কোটি 600 কোটি 1000 কোটি টাকা রাজ্য সরকারের কর্মচারীরা কেন? আর তারপর যে মেলা মাত্র যারা ছিল বাম আমলে তারা তো 85% সব বিভাগীয় করার সময় হয়েছে, ওনারা তো কোনো আন্দোলন করছে না। কিছু যারা শর্ট নিচ্ছে ওনারা রয়ে গেছে এখনো মানে অঙ্গবদ্ধ যাবে। আর আমরা তো সব দেখছি মানে 18 পূর্বে যারা লাইনে দেখতাম মানে ওই মানে বর্তমান মুখ্যমন্ত্রী চেষ্টা করবেন যদি মানে সম্পূর্ণ দিতে পারেন রাজ্যবাসী, কিন্তু রাজ্যবাসীরা যদি টাকা রাজ্যের কর্মচারীদের টাকা আসলে রাজ্য সাধারণ জনগণ উপকৃত হবে। রইল, ধন্যবাদ। নমস্কার, কে বলছেন? নমস্কার, কে বলছেন? নমস্কার, কথা বলুন। হ্যালো, লাইভে আছেন, কথা বলুন। হ্যালো, লাইভে আছেন, কথা বলুন। বলছিলাম যে আজকে যে প্রতিবেদনটা দিতে তো আমি একজন শিক্ষক, তো আমাদের আজকে প্রায় 2.5 বছরের মতন হয়ে গেছে। তো সেগুলো আজকে একমাত্র যেখানে শিক্ষকরাই স্বীকৃতি চাকরি করতে হয়। এর মধ্যে ব্যাপারটা হলো আমরা তো এখন পর্যন্ত যতটুকু দিয়েছি তার মধ্যে প্রায় এখনো আমার যদি ভুল না হয় 22-23 এমন শিক্ষকরা রয়েছে চাকরি। তো আমরা আশাবাদী প্রফেসর ডক্টর মালিকার কাছে যে আমাদের যে দোকানটা আছে উনি ওই একটা অনুষ্ঠান বলেছিলেন যে কমিয়ে আনবে। তো আমরা আশাবাদী তারও কাছে যে আশা করি কমিয়ে আনবে। নমস্কার। হয়তো আরো কয়েকদিন এ বিষয় নিয়ে আলোচনা হবে, যেহেতু এই সময়ে অধিবেশন আসছে, অধিবেশনে দিয়ে দেওয়া হবে কিনা, দুর্গাপুজো আসছে, দুর্গাপুজোর আগে দেওয়া হবে কিনা, দীপাবলি আসছে, দীপাবলির আগে দেওয়া হবে কিনা। নমস্কার, কে বলছেন? আমি বলছিলাম যে দিদা বলছেন যে বিয়ে আশায় মিলবে প্রথম
বেতন কমিশন। এটার মানেটা এই দাঁড়ায় বেতন কমিশনের প্রাক মুহূর্তে 10% দিয়ে হয়ে যায়, অটোমেটিক কমিশন বসান লাগে। আর 93 পরে এই রাজ্যে বেতন কমিশন হয়নি। 93-এ জোট সরকার দিয়েছিল, এরপরে আর বেতন কমিশন হয়নি। রিভিউর মাধ্যমেই চলেছিল দীর্ঘদিন। দিয়ে তো অক্টোবরে সন্ত্রাসী দিব, ভালো একটা অ্যামাউন্ট দিব। এবার 26 অষ্টম কমিশনের বয়স 27 এপ্রিলের মধ্যে তো বিধি হবে। 27 এপ্রিল থেকে কার্যকরী হয়, 17 এপ্রিল কার্যকরী হয়েছিল, এবং 27 এপ্রিল কার্যকরী হবে 2 বছর। এখন আমরা চাই যে আমাদের এই জনদৌড়ি রাষ্ট্রপতি সরকার যদি পে কমিশন দেয়, তাহলে কর্মচারীরা রাজ্য কর্মচারীরা খুব উপকৃত হইবে। কারণ এখন বেশি বেশি সব দিকেই উপকৃত হইব। তো আমরা আশা করি যে অষ্টম কমিশনটা রাজ্য যাতে কমিশন আকারে পায় আর কি। আপনার মাধ্যমে যা সরকারকে অনুরোধ জানায় আর কি, সেন্ট্রাল তো দিব কমিশন, যেমন রাজ্য সরকার যদি কমিশন নেই আর কি রিভিউ আর ভালো না হয়। রিভিউ রাজ্য কর্মচারীরা থাকছে। 17 সালে আমার সরকার যেটা দিয়েছিল 2.5 2.5 দিছিল। তারপরে এই সরকার আয়া 90 দিল, দিয়া 2.5 রাজ্য কর্মচারীরা পাইল। এবং সব তো কিন্তু পাইছে না, রিভিউ পাইছে। এবং যাই অনেকটা দেখা এখন কমিশন আমরা আশাবাদী আর কি। রাষ্ট্রপতি সরকার থেকে আমরা যে পাই রাজ্য কর্মচারীরা খুব উপকৃত হবো। স্যার একটা কর্মচারী যদি পায় তাহলে তার যে যারা শিক্ষক কর্মচারী নেতৃত্ব যারা আছেন, নমস্কার, কে বলছেন? নমস্কার দাদা আছেন, কথা শোনা যাচ্ছে। হ্যাঁ নমস্কার স্যার, আমি দিল্লি থেকে বলছি। হ্যাঁ বলুন। তবে থেকে অষ্টম বেতন কমিশন নাকি? হ্যালো, আপনি কথা বলুন। বলছি টপিকটা তো আপনাদের মানে টপিক নিয়ে তো কথা বলতে হবে নাকি? অষ্টম বেতন কমিশন নাকি? অবশ্যই কথা বলুন। আমরা বলছি আশায় অষ্টম বেতন কমিশন। শুনুন, আমরা পরিষদে কর্মরত আজকে থেকে 19 বছর 20 বছর যাবৎ আমাদের এখনো যেখানে 2018 সালে প্রতিশ্রুতি ছিল রেগুলার যারা ছিল অনিয়মিত কর্মী তাদের নিয়মিতকরণ, সেখানে নিয়মিতকরণ এখনো হয়নি। 7 বছর 8 বছর চলছে সরকার মানে ক্ষমতায় আছে, সেখানে অষ্টম বেতন কমিশন আপনারা কিভাবে করবে বলুন? হ্যালো, আপনার কথা বলুন। বলছি তো, আমার কথাটা আমি বলছি না তো, বলছি যেখানে 2018 সালে বিজেপির প্রতিশ্রুতি ছিল যে যত অনিয়মিত কর্মী আছে তাদের নিয়মিতকরণ হবে 18 সাল যদি বিজেপি জয়ী হয়। এখন জয়ী হওয়ার পর এখন 2025 সাল, ন্যূনতম 7 থেকে 8 বছর সরকার চলছে। এখন যারা অনিয়মিত কর্মী ত্রিপুরা রাজ্যে তাদের নিয়মিতকরণ হয়নি। এখন এখানে অষ্টম মানে কমিশনের কথা কিভাবে আসে প্রশ্ন? আর কিছু আছে? সরকারকে না আপনাকে? আমি শুধু অনুষ্ঠানটিকে পরিচালনা করি আপনাদের কথা শোনার জন্য। হ্যাঁ, এই আপনার মাধ্যমে আমি সরকারের কাছে সরকারের কাছে প্রশ্ন করতে চাই। মুখ্যমন্ত্রী হোক, স্বরাষ্ট্রমন্ত্রী হোক, অর্থমন্ত্রী হোক, সকলের কাছে আমারই প্রশ্ন যে যেখানে সরকার গঠন হয়েছে আজকে 7-8 বছর হয়ে গেছে, যেখানে অনিয়মিত কর্মীরা নিয়মিত হয়নি, এখানে অষ্টম বেতন কমিশন নিয়ে তাদের হাহাকার, তাদের প্রতিশ্রুতি এখনো পালনই হয়নি। তাহলে সেখানে আমরা কমিশন নিয়ে কি নতুন জুমরা? এটা কি অন্যদিকে তো
কি বলবেন আপনি? হ্যালো, আমরা শুধু এই অনুষ্ঠানের মাধ্যমে শুধু বিষয়গুলো উত্থাপন করে আপনাদের প্রত্যেকে নিয়ে আমরা আলোচনা করি। রাজ্যের শিক্ষক কর্মচারী যারা আছেন, নমস্কার, কে বলছেন? নমস্কার দাদা, আমি সুনীল কুমার দাস বলছি। কথা বলুন। দেখুন, কর্মচারীরা যদি শুধু নিজেরা থাকতে কোনো আন্দোলন করে বা সরকারের কাছে দাবি জানা, তাহলে দেশের ছাত্র ছিল, কারণ তাদের ভোটের আশা কিছু করে কিছু করে না। তো প্রত্যেক কর্মচারী জানা শুধু সমস্ত সার্ভিস নিয়ে তাদের সঙ্গে সম্মিলিত ভাবে ভারত সরকার তাদের চাপ দিতে কারণে টাকা দিতে বাধ্য, কারণ এরা বিভিন্ন বড় বড় কোম্পানির স্বার্থে দিতে পারে, নিজেরা কোটি কোটি টাকা আদায় দিতে পারে। কারণ তার কারণে হলো তাদেরকে কোনো চাপ দিতে পারি আমরা আমরা আমাদের আলাদা পাবলিক আলাদা, শ্রমিক আলাদা আছে, মালিক শ্রমিক আলাদা, শিক্ষার আলাদা, বিনোদনের আলাদা। এই সুযোগটা কিন্তু এই আমাদের দেশের নেতারা এর মুক্তি দ্বারা কিন্তু দেবে এবং অর্থ মানুষের এত টাকা প্রয়োজন পড়ে না, এর মধ্যে টাকা তারা ঘুমাই থাকে। আমরা যখন বিশ্বের বহু রাষ্ট্র আছে তারা 5 লাখ 10 লাখ টাকা চলে গেছে সরকার প্রতিটা দিনে, এবং গুলি বললে পরে তারা তখন আমার সঙ্গে একটা অংশ দেয়। শুধু সাবজেক্ট থেকে জানে তারা কি কারণে গরিব হচ্ছে। তাহলে বললে রাষ্ট্র যে রাষ্ট্রের নির্দিষ্ট মধ্যে ইনকাম নাই, তারা কিভাবে ইনকামটা করতেছে? আর আমরা দেশের মাঝে ভর্তিতে আরম্ভ করে বনজঙ্গল থেকে আরম্ভ করে কি নয় আমরা দেশে, তাহলে আমরা দেশের অবস্থায় একটা গরিব মূল কারণ হলো এই যে কাজ করতে আমরা সাথে চালাইতে পারতেছি না। এরা এই দেশটাকে 3,000 বছর যাবো তারা এইভাবে শোষণ করে আসছে। তাদের কাছে প্রচুর পরিমাণে অর্থ আছে, তবে আপনি বিশ্বাস করবেন না। এই শাসক কংগ্রেস বলেন, ফান্ড, বিজেপি ফান্ড, এই সবগুলো আরএসএসের ফান্ড, সিপিএম ফান্ড, কি পরিমাণ, তারপরে এমপি মন্ত্রীরা কাছে কি পরিমাণ টাকা তারা দিচ্ছে আপনি কল্পনা করতে পারছেন না। নাহলে আমরা প্রতিদিন দিতে 5 লক্ষ টাকা করে মাসে আমরাও দিতে পারি, প্রতিদিন দিতে ভারতবর্ষে 14 টাকা বছর আমরা এই জায়গা দেখে দেখি না। আজকে তারা আবার দিবে লেনগুলি অফিসে এই টাকা দিয়ে আমরা সারা জায়গায় ঢুকে যাবো আমরা জানি না। তবে এরকম মন মানসিকতা তৈরি করে আপনি দেখেন আপনার শুধু আমরা নাম নব্বই এই জায়গাটা না বুঝতে পারেন একটা সস্তা আছে হসপিটাল ঘুরলে কি কাজটা করতেছে ভাবতে টিকেট করতে মুহূর্ত না আমার মতন না বহু টাকা এরকম কোটি কোটি টাকা আমরা ধরে নিচ্ছি। টাকা দিয়ে ব্লাড গুলো দিতেছে আর বাল লুকে যাবে গরিব পুরা মেয়েরা পড়া সমস্ত বন্ধ করে দিতেছে। আজকে অবাধ একটা মন্ত্রী সরকারের সদর করতেছে ত্রিপুরা রাজ্যে খুব মারা দরকার সরকার দরকার সেই মন্ত্রী চিকিৎসা পাঠা দিতে পারে, তাহলে আমরা গরিব। এবং শিক্ষক কর্মচারীরা যারা আছেন এই অনুষ্ঠান শুনছেন বা রেকর্ড করা বক্তব্যগুলো শুনবেন, আপনারা দীর্ঘদিন ধরে পাওনাকড়ি হিসাবের কথা বলছেন। এ রাজ্যে শিক্ষক কর্মচারী আন্দোলনে যারা একটা সময় গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন তার মধ্যে অজয় বিশ্বাস একজন প্রাক্তন সাংসদ, তার কথা আমরা শুনবো, আপনাদের কথাও শুনবো। নমস্কার, কে বলছেন? আমি জমতে বলছি। হ্যাঁ বলুন। আমি ত্রিপুরাকে শিক্ষক কর্মচারীদের জন্য এবং অষ্টম করছেন উন্নতি লাগু হবে। বর্তমান সরকার রাজ্যের যে পরিস্থিতি এবং রাষ্ট্রীয় কাজ করতে গেছে, আমরা বিশ্বাস করি বর্তমান সরকার গুরুত্বপূর্ণ সরকারের বিবেচনা করছেন। নমস্কার, কে বলছেন? হ্যালো, লাইভে আছেন, কথা শোনাবেন। নমস্কার স্যার, আমি বলছি রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রতি আবেদন রেখে বলছি যে প্রতিশ্রুতি ছিল 2018 সালে অনুন্নীত কর্মী নিয়মিতকরণ, স্কুলের চাকরি, বছরে 15,000 চাকরি। এখন আপনাদের টপিক হচ্ছে অষ্টম বেতন কমিশন অনিয়মিত চাকরি দিয়ে যাদের চাকরি কোনো রেগুলার হয়নি তারা অষ্টম বেতন কমিশন কিভাবে হবে? প্রশ্নটা আমরা কাছে কাছে করবো।
আপনার বক্তব্য রাখুন। আমার বক্তব্য নমস্কার, কে বলছেন? হ্যালো কথা বলুন। হ্যালো লাইভে আছেন, কথা বলুন। হ্যাঁ আমি বলছি হ্যালো নমস্কার, কে বলছেন? হ্যালো কথা বলুন। হ্যালো আচ্ছা কথা বলুন। ঠিক আছে। আপনারা তো প্রত্যেকদিন বিভিন্ন বিষয় নিয়ে সরকারের পক্ষেও তার বিপক্ষেও আপনারা প্রতিনিয়ত আপনাদের প্রোগ্রাম চালিয়ে যায়। ধন্যবাদ, ঠিক আছে, ভালো। কিন্তু হ্যালো আপনি লাইভে আছেন, কথা শোনা যাচ্ছে। বলছি আপনারা যে প্রোগ্রামগুলো করেন ভালো, এবার সরকারকে শিক্ষকরা ছেলেমেয়েরা সরকারের সবকিছু ভালো, কিন্তু আমার একটা জিনিস আমার ব্যক্তিগত রক্ত হচ্ছে, আপনার খারাপ লাগবে না, সামনে 15 আগস্ট আর 10 তেলেঙ্গা, আপনারা এই বিষয়টা নিয়ে একদম প্রোগ্রাম করুন না, এটা একদিন করুন না, ত্রিপুরার মানুষকে একদিন এই বিষয়টা নিয়ে সবাইকে সচেতন করুন না। এটা তো আপনি এটা আমি মনে করি আপনাদের এই প্রোগ্রামের মধ্যে আসা উচিত। হ্যালো আপনার কথা বলুন। এইটাই আমি বলতে চাচ্ছি যে আপনারা 15 আগস্ট নিয়ে যে হারিকেন তিরঙ্গা এটাই একটা প্রোগ্রাম করুন না, আপনাদের বর্তমানটার মধ্যে এটা একটা রাখুন লাগবে, আমার মনে হয় ভালো হবে। আপনারা সরকারের পক্ষেও বলছেন বিপক্ষ ঠিক আছে, কিন্তু এটাই একটা প্রোগ্রাম করুন, আজকের অত কিছু হয়নি, খারাপ পাবেন না, এটা আমার ব্যক্তিগত তরফ থেকে আসলো, তার জন্য আমি বললাম আমাদের পক্ষ প্রত্যেকদিন আমরা শুনি, সবই ভালো লাগে, কিন্তু এটা একদিন করুন। আজকের বিষয় নিয়ে কিছু কথা আছে। আজকের বিষয় নিয়ে এটা সরকারে যারা কর্মচারী আছে ওনাদের চাওয়া আসতে পারে, ওনারা দিয়ে পাবে, ভালো কথা, ওনারা কর্মচারী, ওনাদের যেটা পাওনা ওনারা পাবে, যারা বেকার আছে বেকারদেরকেও চাকরি দিচ্ছে, যারা চাকরি দিচ্ছে ওনারাও পাবে, যারা চাকরি পায়নি আগামী দিন দেখবেন আরো চাকরি দেবে ওনারাও পাবে, এটা চলতে থাকবে, এটা সব গভর্নমেন্টের এমনই চলতে থাকবে, এটা নিয়ে কিন্তু আমার করার। ঠিক আছে, ধন্যবাদ। নমস্কার, কে বলছেন? হ্যালো লাইভে আছেন, কথা শোনা যাচ্ছে। হ্যালো আপনি লাইভে আছেন, টিভি সাউন্ড বন্ধ করে কথা বলুন। হ্যালো টিভি সাউন্ড বন্ধ করে কথা বলুন। হ্যালো হ্যালো নমস্কার, কে বলছেন? হ্যালো লাইভে আছেন, কথা বলুন। হ্যাঁ নমস্কার, আমি আগরতলা থেকে বলছিলাম। বলুন। বলছিলাম আপনারা আজকে যে প্রোগ্রামটা আমি দীর্ঘক্ষণ সময় ধরে দেখতেছি, প্রোগ্রামটা ভালো, কিন্তু সেটা তো স্বপ্ন, আপনারাও ভালোই হেডলাইনটাও ভালো লিখেছেন, এবং অষ্টম কমিটি অনেকটা আশায় অরিজিনালি ত্রিপুরাতে জন্ম নেওয়াই মানে আশা নিয়ে জন্ম নেওয়া, কিন্তু বাস্তবে এটা পরিণত কোনোভাবেই হবে না, কারণ আজকে দেখুন 2000 আপনি শুনতে পাচ্ছেন তো? আপনার বক্তব্য শুনছি। শুনতে পাচ্ছেন তো আপনারা? শোনা যাচ্ছে। বলছি যে 2018-তে আসার আগে তাদের বিভিন্ন প্রতিশ্রুতি দিয়েছে, যেরকম এটা তুলে দেবে, তারপর কি বলছে সপ্তম পে কমিশন, সপ্তম তো তাদের মধ্যে কি আমি জানি না সপ্তম ফার্স্ট ওলা নেতা আছে কিনা, যদি থাকেও তাহলে সপ্তম পে কমিশন দিতে পারতো, তাদের মধ্যে তো সপ্তম ফার্স্ট করার নেতা নেই, আচ্ছা আবার কোথা থেকে তার অষ্টম পে কমিশন দেবে,
এই অবস্থায় আমাদের সেগুলো চলছে আর কি। এইসব আপনারা যে প্রোগ্রামটা করছেন আমার খুব খারাপ লাগছে যে আপনারা যে মৃত্যু মানে মিথ্যাবাদী লোকের কথা নিয়ে আপনারা যে প্রচার করছেন, আপনার চ্যানেলেরও একটা মানে খারাপ লাগছে। আমার তো আপনার চ্যানেলকে আমি যথেষ্ট সম্মান করি, ওই সম্মানটা মানে আজকে আমি খুব খারাপ লাগছে যে মিথ্যাবাদী যারা মিথ্যাবাদী প্রচার করে গেছে 2018-তে ওই মিথ্যাবাদীর কথা আপনারা আজকে অ্যাড করছেন। এই মিথ্যাবাদীর কথা আপনি বাদ দিয়ে আপনার বিরোধী দলের কথা বলুন, তখন শান্তি পাবে মানুষ। ওকে, ধন্যবাদ। নমস্কার, কে বলছেন? হ্যালো লাইভে আছেন, কথা শোনা যাচ্ছে। হ্যালো লাইভে আছেন, কথা শোনা যাচ্ছে। হ্যালো নমস্কার, কে বলছেন? কথা বলুন। আমি আগরতলা থেকে। হ্যাঁ বলুন। শুনতে পাচ্ছেন? শোনা যাচ্ছে, কথা বলুন। ঠিক আছে। দেওয়ার চিন্তা ভাবনা সরকারের আছে, এটা আপনারা এই চ্যানেলে আজকে টপিকটা তুলে ধরেছেন। এটা কি সত্যি অরিজিনাল করছে না কি কেউর কাছ থেকে শুনে ইয়ে করেছেন? আমরা কর্মচারীরা যারা আছি আমরা এখনো আমরা বিশ্বাস করি না এগুলো। অষ্টম কমিশন আমরা বিশ্বাস করি না যতক্ষণ অব্দি একটা কথাই আছে ডাকাতের বাড়ি খাওয়ান আসলে বিশ্বাস মানে ডাকাতের বাড়ি নিয়ন্ত্রণ খাইয়া যত আমি তো হাত না ধুমো তখন মধ্যে বোঝা যেত না আমরা খাইছি, বুঝতে পারছেন তো? তখন বলতে আপনারা নিউজটা যে করছেন সত্যি কি না নিউজটা যা আপনারা পাইছেন ঠিক আছে, কিন্তু আপনারা মনে করি আমার মনে হয় না এই বিজেপি সরকার মনে হয় না হাত জায়গা করে ওই আজকে একটা ফেসবুকে দেখলাম 18,000 দেখা যায় মানে ইয়ে করতে কইছে 28 তো মোটা চিন্তা করলো একটা জনজাতি যুবক চাকরি না মানে কিচ্ছু নাই সেখানে বলছি ডাকাতের বাড়ি খাওয়ান আপেলে দিচ্ছে কর্মচারীরা যেমন লাগতো না দিতও না। বড় বড় নেতা মন্ত্রীরা এই অবস্থা হয়তো ওই ছেলেটার মাধ্যমে বোঝা গেছে সেও তো বিজেপির একটা কর্মী ছিল, সে কিভাবে কথাটা বললো তার মনের ভিতরে ওটা জাগিয়ে সে কথা বললো, সে কিচ্ছু পায়নি। একটা মন্ডল সভাপতি ডাক্তার দেখাতে পারতো না, সে আসছে বেঙ্গালোর গিয়ে ডাক্তার দেখায়। কোথা থেকে আসছে তার টাকা কোথা থেকে আসে ধান গালে লঞ্চটা থাকার দরকার আগামী 7 মাস আমরা আছে সব কি বলবো আর কথা বলে আর লাভ আপনার বলে তারাও বলছে আমরাও বলছি। ওই দিদিন বাবু বলেছিল আমরা বলছি তোমরা বলছি, তোমরা বললে বলে আপনার আর আসবে না মনে হয় না ওনার আর কি বলবো মানে স্বরাষ্ট্র দপ্তর মানে মন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী উনি উগ্রপন্থীর সঙ্গে ইয়ে করে উনি একটা ইয়ে করেন না, তার যে রিপোর্ট আছে সেগুলি তদন্ত করলাম একটা ফেসবুকে কি করলো বা তোমাকে অ্যারেস্ট করলো জেলে করে দিল বা ঠিক আছে সত্যি যারা সত্যি কথা ইয়েতে বলে তার সঙ্গে সোজা জেলে বুক করে দেয়। এটা উন্নয়ন, এগুলি উন্নয়ন এইগুলি সংস্কৃতি। ঠিক আছে, নমস্কার।
নমস্কার, কে বলছেন? আমি বলছিলাম অ্যাকচুয়ালি আসলে আমরা যে এখন যে সমাজে বসবাস করছি সেটা নিয়ে খুবই দুঃখ লাগে। কারণ এটা শুধু দুর্ঘটনা, কিছু মানে পরকীয়া, এই বর্তমান সরকারের আমলে সবচেয়ে বড় যেটা হলো সেটা হলো প্লাস্টিকের কারবারে তো এখন ত্রিপুরা 1 নম্বরে উঠে পড়েছে। তো যাই হোক, এটা সরকার দেখছে, হয়তো দেখেও না দেখার ভাঙতে চলছে। ওরা সবচেয়ে বড় দুঃখের বিষয় হলো আমাদের যে চোর সাম্রাজ্যের বিজয় সম্রাট আমাদের আল্লাহ তার বিপক্ষে মহাজয়, ও সেই দেখেছিলাম সর্বশিক্ষার আন্দোলনের সময় যে বলেছিল যে মানে আমাদের যে অনিয়মিত ইতিহাস কোথায় শুধুমাত্র ইতিহাস দিতে পারেনি। তাহলে এখন 8-9 বছর হয়ে গেছিল হয়ে গেল। তাহলে এই যে রতননাথ বাবু সংসদ আমাদের বিধানসভার একজন বরিষ্ঠ মন্ত্রী, কি করছে উনি? হ্যাঁ, এই ইতিহাস দিতে পারছে এইসব লোকগুলোকে? এটা আমার প্রশ্ন যে আসলে সরকারের ওই এইসব লোকগুলো যারা ওই মানে তখনকার সময় এইসব কথা বলছিল, আসলে তারা বিরোধী মানে বিরোধী থাকা যাবে কি? তাদের মতো লোকদের সরকারের পজিশনে থেকে কথা বলা আমি মনে করি একদম ভেতর পজিশনে থাকে তারা। আমি মনে করি তারা বিরোধী থাকলে সবচেয়ে ভালো দেশের উন্নয়নে কাজে লাগবে এসব লোকগুলো। ধন্যবাদ। নমস্কার, কে বলছেন? নমস্কার, বলছি আজকে বিষয় সংগঠন কমিশনারের আশায় আসলে আশায় থাকতে হবে। কর্মচারী আন্দোলন করবে, গণতান্ত্রিক পদ্ধতি আন্দোলন করতে পারে, কিন্তু আসলে দেখেন সরকারের কোথায় ছিল তাদেরকে সমস্ত বেতনের ঘোরা দিয়ে দেওয়ার কথা ছিল, বিহারের বেতন দেওয়ার কথা ছিল। 2018 সালে নির্বাচনের আগে বহু কর্মচারী সকল একজনে 3 লাখ 4 লাখ 3.5 লাখ টাকা করে বেশিরভাগ দিতে আশা হলো দেখেছি যে সরকার আশার আগে দিয়ে সরকার আসার পরে কিন্তু দেখলাম পরিবারই বসলো বর্তমানে মুখ্যমন্ত্রী পরিবারই বসে একটা তাদেরকে দিয়ে একটা ঘটনা করলো। এই পরিমাণে তাদের বাম সরকার তো প্রত্যেক বছরে তাদেরকে দিয়ে গেছে, কিন্তু সরকার এইসবগুলো একটু প্রভাব রয়েছে। কিন্তু আসলে কথার কাজে সরকারের কোনোটাই দিয়ে শিক্ষক কর্মচারী বলুন, এই যে ত্রিপুরা যদি একটা বেকার অর্থনীতি হয়েছিল, কিন্তু ত্রিপুরা যে সরকার আশা বলছিল সেই সাধারণের নেওয়ার কথা, কিন্তু সেই দিকে আসলে আশায় থাকতে হবে। আস্তে তো মানুষের জীবনটাকে আজকে নাও থাকতে হবে, কালকে নাও করতে হবে, সেটা কিন্তু বাস্তবতা কথা। কিন্তু সরকারের একটা ভাবমূর্তি থাকতে হবে। একজন এই যে সরকার আস্থা যে অনেক কিছু কথা বলেছে, অনিয়মিত কর্মচারী একজন গায়ে বলেছিল তাদের অনেক দীর্ঘ অনেক বছর থাকাকালীন কিন্তু তাদের রেগুলার করার কথা কিন্তু চিন্তা ভাবনা করে কিন্তু সরকার একটা চলবে কিন্তু। কারণ 2025 সালে বেশিদের নিয়ে 2-2.5 বছরের মধ্যে, কারণ দেখতে দেখতে এসে পড়বে 28 সাল, কারণ 27 সাল আসছে বিধানসভার একটা বন্ধ হয়ে যাবে। কারণ সরকার একটা ফোকাসে আসতে হবে, কারণ এই সরকার যে ফোকাসটা আসার আগে জিনিসগুলো 10 বছর মানুষের সাথে মিথ্যা কথা বলে গিয়েছে, সেটা আস্তে আস্তে কর্মচারী বলুন, বেকার কর্মচারী বলুন, সাধারণ কর্মচারী বলুন, জিআরএস বলুন, অনিয়মিত কর্মচারী বলুন, নিয়মিত বলুন, সমস্ত কর্মচারী কিন্তু গুছিয়ে গেল। কিন্তু এখন এই পরিস্থিতির মাধ্যমে সরকার একটা ঘোষণা করবে, আগে হোক আর দেওয়ালের আগে হোক একটা ঘোষণা করতে বাধ্য থাকবে, কারণ সরকার করতে হবে, কারণ তাদের মুখ রক্ষা করতে হবে। এবার অন্যদিকে বার্তা দেওয়ার জন্য কর্মচারীদের ফোকাসে আনবে। আমরা কৃষি বিদ্যালয়ের মাধ্যমে বলতে চাই, আপনারা আপনাদের কথা যে প্রতিশ্রুতিটা দিয়েছেন এই প্রতিশ্রুতিগুলো পালন করলে মানুষ আপনারা যাতে হাত ধরে কিন্তু আশীর্বাদ করবে, কিন্তু আপনারা আশীর্বাদ নেওয়ার জন্য এখন পর্যন্ত কোনো কাজই করেনি। কারণ আপনারা আশীর্বাদ নিয়ে যাচ্ছেন, আপনারা প্রোডাক্টের মাধ্যমে কোটি কোটি টাকা খরচ করে যাচ্ছেন, কিন্তু একজনকে দিয়ে, কিন্তু এই একটা দিয়ে তো ত্রিপুরা রাজ্যের জনগণ বেকার কর্মচারী কারণ কিন্তু বের করবে না। আমরা আশা করি ত্রিপুরার মাধ্যমে আরো 2-2.5 বছর সময় আছে ত্রিপুরা রাজ্যের বেকারত্ব সমস্যা সমাধান করবে। অনিয়মিত কর্মচারীদের নিয়ে যারা শিক্ষকদের তাদের ধর্নামঞ্চে গিয়ে আপনারা আন্দোলন করেছিলেন তাদেরকে নিয়মিত করার জন্য, কিন্তু তাদের ভোট রায় দিয়ে দিয়েছে, কিন্তু তাদেরকে নিয়মিত করার জন্য আমাদের
রাজ্যের শিক্ষক কর্মচারীদের যে বিষয়গুলি নিয়ে ইতিমধ্যে অনেকেই কথা বলছিলেন, সম্প্রতি অনিয়মিত কর্মচারীদের একটি সম্মেলনেও সেখানে নেতৃত্ব কথা বলছিলেন, প্রাক্তন সাংসদ অজয় বিশ্বাসও কথা বলছিলেন আপনারা অনেকেই আজকের এই অনুষ্ঠানে। এখন সরকার আপনাদের জন্য কি করবে, শিক্ষক কর্মচারীদের জন্য কি করবে, সেটা সময় জানা যাবে। কথিত আছে রাজ্যের শিক্ষক কর্মচারীদের ডিএ ডিআর ইত্যাদি বাড়লে রাজ্যের অর্থনীতিতে তার প্রভাব পড়ে, সাধারণ মানুষের কাছেও সেই টাকার অর্থরাশি পৌঁছে যায় নানাভাবে। সেদিক থেকে শিক্ষক কর্মচারীদের যে পাওনা করি আছে তা মিটিয়ে দিলে রাজ্যের অর্থনীতি চাঙ্গা হবে বলে শিক্ষক কর্মচারী নেতৃত্ব মনে করেন। সেদিক থেকে চলতি বছরের 31 অক্টোবরের মধ্যে বকেয়া মিটিয়ে দেওয়া হবে কিনা, 2026 সালে সেখানে ষোড়শ অর্থ কমিশন সেখানে কার্যকর হবে, পঞ্চদশ অর্থ কমিশনের সুপারিশকৃত সমস্ত সুযোগ সুবিধা মিটিয়ে দেওয়া হবে কিনা, সেটা বোধহয় রাজ্যের শিক্ষক কর্মচারীরা ভালোভাবে হিসাব নিকাশ করতে পারবেন। আজ এ পর্যন্তই। নমস্কার, শুভরাত্রি।